হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। আচ্ছা, শোনো, আমরা কি দেখছিলাম গত ক্লাসে? কি তো দেখেছিলাম? লাস্টে ট্যাক্স ইন্সুরেন্স দেখছিলাম। হ্যাঁ, বললাম ট্যাক্স ইনসিডেন্স, তাই না? যদি ট্যাক্স বসানো হয় উইথ মানে অ্যাপ্লিকেশন অফ ইলাস্টিসিটি। অ্যাপ্লিকেশন অফ ইলাস্টিসিটি। অ্যাপ্লিকেশন অফ ইলাস্টিসিটির মধ্যে আমরা কি দেখেছিলাম? যদি এখানে কোনো ট্যাক্স ইম্পোজ করা হয়, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, এটা যদি আমরা বলি ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, এটা। এখন ট্যাক্স কার উপরে বসানো হবে? সাপ্লাইয়ের উপরে যদি ট্যাক্স বসানো হয়, সাপ্লাইয়ের উপরে যদি ট্যাক্স বসানো হয়, তাহলে কোন কি কাপ শিফট হবে? কোন কাপ শিফট হবে, ডিমান্ড কাপ না সাপ্লাই কাপ? সাপ্লাইয়ের উপরে এবারে ডিমান্ড কাপ হবে কেন? সাপ্লাই কার্ড। ট্যাক্স বসানো হয়েছে সাপ্লাইয়ের উপরে, সাপ্লাইয়ার, তখন ডিমান্ড কাপ হবে? ট্যাক্সটা কার উপরে বসানো হয়েছে? সাপ্লাইয়ার, প্রডিউসারের উপরে, ঠিক আছে? প্রডিউসারের উপরে যদি ট্যাক্স বসানো হয় তখন কি হবে? শিফট হবে কোন কার্ভ? সাপ্লাই কার্ভ। কোন দিকে, ডান ডান দিকে না বাম দিকে? স্যার বাম দিকে। বাম দিকে হবে। এই, ঠিক আছে? অর্থাৎ তোমার যদি ট্যাক্স যদি তুমি বসাও সাপ্লায়ার প্রডিউসারের উপরে, তখন সাপ্লাই কমে যাবে, তিনি কম প্রোডাকশন করবে। এবং তিনি কি একাই সব ট্যাক্সটুকু দিবেন যত টাকা ট্যাক্স বসানো হলো? না, তিনি একা দিবেন না। তিনি কতটুকু দিবেন এটা ডিপেন্ডস অন দ্য ইলাস্টিসিটি অফ দ্য ডিমান্ড কার্ভ। আবার যদি ডিমান্ড কনজিউমারের উপরে ট্যাক্স বসানো হয় তখন ডিমান্ড কার্ভ শিফট হবে, তখন ইট ডিপেন্ডস অন দ্য ইলাস্টিসিটি অফ সাপ্লাই কার্ভ। এখন ইলাস্টিসিটি অফ ডিমান্ডের উপর নির্ভর করবে যে কতটুকু তিনি দেবেন আর কতটুকু প্রডিউসারের কাছ থেকে নেবেন, এই সরি কনজিউমারের কাছ থেকে নেবেন। ধরো গভর্নমেন্ট যদি 5 টাকা ট্যাক্স দেয়, ইম্পোজ করায়, 5 টাকা ইম্পোজ করলো ট্যাক্স, তার মধ্যে তিনি কত দেবেন আর কনজিউমার কতটুকু দেবেন। কনজিউমার কনজিউমারের কাছ থেকে নেওয়া মানে হচ্ছে যে ইকুইলিব্রিয়াম প্রাইস যেটা ছিল তার থেকে এখন ইকুইলিব্রিয়াম প্রাইস বেশি। আর তিনি নিজে দেবেন সেটার মানে হচ্ছে যে তিনি আগে যত টাকা পেতেন এখন কত টাকা কম পান। ঠিক আছে? তাহলে সেটা আমরা কেমনে বুঝবো? গত ক্লাসে দেখেছিলাম Q2, এটা হচ্ছে P2। ঠিক আছে? এই, তাহলে এখন আমাকে বলো কার কতটুকু ট্যাক্স বার্ডেন ইনসিডেন্স কার কতটুকু হবে? ট্যাক্স কত টাকা মোট? স্যার মোট 5 টাকা। 5 টাকা। এর মধ্যে কনজিউমার কতটুকু দেবে? স্যার 2 টাকা। 2 টাকা দেবে। ধরো এখানে আমরা নিলাম হচ্ছে E3, এটা নিলাম হচ্ছে E4। ঠিক আছে? তো কনজিউমার্স বার্ডেন হবে কত? E2 থেকে E3, মানে 2 টাকা। আর প্রডিউসারের বার্ডেন কতটুকু হবে? ট্যাক্স বার্ডেন বা ট্যাক্স ইনসিডেন্স 3 টাকা। 3 টাকা হবে E3 থেকে E4। এটা গত ক্লাসেরই কিন্তু পড়া, এটা জাস্ট রিভিউ করা হচ্ছে। গত ক্লাসে দেখিয়েছিলাম। এখন যদি এটা ইলাস্টিসিটিটা যদি তোমার চেঞ্জ হয়ে যায়, এটা যদি মোর ইনইলাস্টিক হয়ে যায় ডিমান্ড কার্ভটা, তখন কি হবে? তখন ইনসিডেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন যতই বেশি ইনইলাস্টিক হবে ততই নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সেটা কনজিউমার অবশ্যই কিনতে হবে, তখন তার ট্যাক্স বার্ডেন কিন্তু এই যে E2 প্রাইম
E3 প্রাইম আর হচ্ছে E4 প্রাইম। তার মানে উপরের এই অংশটুকু E2 প্রাইম থেকে E3 প্রাইম এটা হচ্ছে তোমার কনজিউমার, এবং E3 প্রাইম থেকে E4 প্রাইম এটা হচ্ছে প্রডিউসার, তাই না? বোঝা গেছে? ইয়েস স্যার। Yes, sir. ইকুইলিব্রিয়ামের উপরে যে প্রাইসটা হবে সেটা কনজিউমার দেবে, আর ইকুইলিব্রিয়ামের যে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম যেটা ছিল তার নিচের অংশটুকু দেবে প্রডিউসার। এই তো, ঠিক আছে? কার কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে আমরা অন্য ইসে যাবো আর কি। আর ডিমান্ড কার্ভ যদি কনজিউমারের উপরে বসে তখন ডিমান্ড কার্ভটা শিফট হয়ে যাবে, উল্টাটা হবে আর কি। তাহলে এখান থেকে কোশ্চেন কি আসতে পারে? দ্য মোর ইনইলাস্টিক দ্য ডিমান্ড কার্ভ, দ্য মোর ট্যাক্স বার্ডেন অর ট্যাক্স ইনসিডেন্স অন কনজিউমার, অর দ্য লেস ইলাস্টিক, অথবা মোর ইলাস্টিক দ্য ডিমান্ড কার্ভ, দ্য মোর ট্যাক্স বার্ডেন অন প্রডিউসার। ইলাস্টিক যদি হয় তাহলে প্রডিউসার বেশি দেবে, ইনইলাস্টিক যদি হয় তাহলে কনজিউমার বেশি দেবে। এটা মাথায় রেখো। তা আমরা মোটামুটি ভাবে ইলাস্টিসিটি এখানে আমরা শেষ করব। আমরা এখন তাহলে কি দাঁড়ালো? ইলাস্টিসিটি আমরা পড়বো হোয়াট ইজ ইলাস্টিসিটি, ডেফিনেশন অফ ইলাস্টিসিটি, ডিফারেন্ট টাইপস অফ ইলাস্টিসিটি, price elasticity of demand, price elasticity of supply, income elasticity of demand, cross elasticity of demand, এগুলো আমরা পড়েছি। তারপরে সেটা ডিটেলসে পড়েছি, ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন দিয়েছি, এবং সেটা দিয়ে ক্যালকুলেট কিভাবে করবো সেটা দেখিয়েছি। তারপরে আমরা আলোচনা করেছি ইলাস্টিসিটির অ্যাপ্লিকেশন, যদি ট্যাক্স বসানো হয় তখন কি অবস্থা হবে, তার ট্যাক্স বার্ডেন কার কতটুকু হবে সেটা আমরা দেখেছি। স্যার এখন স্লাইডটা আমরা দিয়ে দিন কাইন্ডলি। স্লাইড তো এগুলো পাবা না বাবা, এগুলো লেকচারে দেখতে হবে। স্লাইড আমার মনে হয় না যেভাবে দেওয়া আছে। আমি দিয়ে দেবো ইলাস্টিসিটি স্লাইড, হ্যাঁ দিয়ে দেবো, ইলাস্টিসিটি স্লাইড দেবো, কিন্তু আমার মনে হয়, আমি জানি না ওয়েদার দে পুট দিস ইন দিস অর্গানাইজড ওয়ে। আচ্ছা, তো এই জন্য আমি চেষ্টা করতেছি বুয়েটের স্টুডেন্টদের জন্য আমি নিজে একটা বই লিখবো, বুঝছো, কিন্তু সময় পাচ্ছি না। হেল্পিং হ্যান্ড দরকার, ভালো একজন খুব এনার্জেটিক হেল্পিং হ্যান্ড যে কাজ করতে চায়, এরকম কাউকে পাইলে করা যায়। সব দিয়ে দিলাম, কিন্তু কম্পাইল করা, লেখা এগুলো পাইলে, ভালো একটা বই লিখলে পুরো বুয়েটের জন্য একটা খুব উপকারী একটা কাজ হইতো। হ্যাঁ, কিন্তু এত সুন্দরভাবে মানে ইয়ে করে অর্গানাইজ ভাবে তো কেউ করে না। আচ্ছা আচ্ছা, আমাকে যেন কে কে ইমেল দিছিলা তোমরা বাবা, টেক্সট দিছিলা? স্যার আমি দিছিলাম। স্যার আচ্ছা ক্লাস শুরু হলে দেখা করবো আপনার সাথে, অফলাইন। আচ্ছা, ঠিক আছে বাবা, ওকে। এই প্রজেক্টটা কিন্তু দেওয়া যায় যদি কাউকে পাই ভালো, এই যে ইকোনমিক্স এর, মানে ইকোনমিক্স ইয়ে করার জন্য, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, এটার নাম হয়তো দিতে পারি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, অথবা ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এরকম একটা বই লিখতে যাচ্ছি আমি, বুঝছো। এখন এটা এই জন্য ভালো কোনো ইয়া পাইলে, টিএ পাইলে হয়তো ইয়া করা যাবে, দেখা যাক। আচ্ছা, আজকে আমরা শুরু করবো ইউটিলিটি। ইউটিলিটি কি পড়ে যাচ্ছে? না স্যার এখনো পড়া না, আজকে ফার্স্ট। ইউটিলিটি স্যার কি পড়াচ্ছেন তোমাদের? আর ক্লাস হচ্ছে না, ওই হুম, আর ক্লাসের টাইম গুলা অফ যাচ্ছে, লাইক শনিবার তো অনেকদিন অফ গেল। অনলাইনে নেন না? এই শনিবার অফ ছিল, এর আগের বার ছুটির আগে অনেক শনিবার মানে অফ গেছে, তো স্যারের আসলে বেশি ক্লাস হয় না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আব্দুর রউফ স্যার, তাই না? প্রফেসর আব্দুর রউফ না তোমাদের পড়ান? ইয়েস স্যার, ইয়েস। ওকে, ঠিক আছে, হ্যাঁ। ইউটিলিটি, ইউটিলিটি বলতে আসলে আমরা কি বুঝি? আমরা একদম মানে সহজ ভাষায় যদি আমরা বলি সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। ইউটিলিটি আমরা স্যাটিসফ্যাকশনে বলি। স্যাটিসফাই, স্যাটিসফাই থেকে স্যাটিসফ্যাকশন আর কি, স্যাটিসফ্যাকশন। তো স্যাটিসফ্যাকশন কোনো কিছু কনজিউম করার পরে আমরা আমাদের যে তৃপ্তিটা আমরা পাই, স্যাটিসফ্যাকশন পাই, সেটাকে আমি বলছি ইউটিলিটি। এটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় ইউটিলও বলি। কত ইউনিট, ইউনিট যদি বলি তখন তাকে বলি ইউটিল, বুঝছো। তো এইটাকে আমরা এখানে কিছু কনসেপ্ট আমরা শুনবো।
কিছু কনসেপ্ট আমরা শিখবো, সেটা হলো টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, সরি, মার্জিনাল ইউটিলিটি, এগুলো আমরা জানবো। তো মার্জিনাল ইউটিলিটিটা কি বাবা বলো তো দেখি, তোমাদের মনে আছে কিনা, যে মার্জিনাল কনসেপ্টটা কি মনে আছে? এটা কি তোমাদের বলেছিলাম কখনো? মার্জিনাল, স্যার ওই যে একে বাড়লে কতটুকু বেনিফিট বা লস হবে ওই যে মার্জিনাল বেনিফিট, ইয়েস স্যার। মার্জিনাল এটা বলেছিলাম, হ্যাঁ। তো 1 ইউনিট যদি তোমার কনজাম্পশন বাড়ে, তো আমি যদি এরকম বলি টোটাল ইউটিলিটি ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি। তো 1 ইউনিট যদি কোয়ান্টিটি চেঞ্জ হয়, বাড়ে, তাহলে ইউটিলিটি কি পরিমাণে বাড়বে, টোটাল ইউটিলিটি, বা কমবে, হরেবার। 1 ইউনিট যদি তোমার কোয়ান্টিটি চেঞ্জ হয়, তাহলে টোটাল ইউটিলিটি কি পরিমাণে চেঞ্জ হবে, সেটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। বুঝছো? তারপরে ডেল টি ইউ ডিভাইডেড বাই ডেল কিউ, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। হ্যাঁ, 1 ইউনিট যদি কনজাম্পশন তোমার পরিবর্তন হয়, তাহলে কি পরিমাণে টোটাল ইউটিলিটি পরিবর্তন হবে, এটা মার্জিনাল ইউটিলিটি। আর মার্জিনাল ইউটিলিটি গুলো যোগ করলেই তো আমরা টোটাল ইউটিলিটি পাবো, ইনক্রিমেন্ট গুলো যদি আমরা যোগ করি। তাহলে এই মার্জিনাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটিটা আসলে আঁকতে গেলে এরকম হয় আর কি। আমরা যখন আঁকি, তখন আমরা এভাবে আঁকি, এরকম, এরকম হয়, বুঝছো? এভাবে আঁকি। এখানে আমরা লিখি হচ্ছে তোমার টোটাল ইউটিলিটি, আর এখানে লিখি আমরা কোয়ান্টিটি, এটা। আচ্ছা, মার্জিনাল ইউটিলিটিটা আমরা কিভাবে আঁকবো? তা কি স্লোপ? মার্জিনাল ইউটিলিটিটা কি স্লোপ না? মার্জিনাল ইউটিলিটি কি হবে? ইয়েস Yes, স্যার, sir. স্লোপ। স্লোপ অফ দ্য ইউটিলিটি ফাংশন, বা এখানে ইউ লিখি আমরা, ইউটিলিটি ফাংশন। যদি স্লোপ অফ দ্য ইউটিলিটি ফাংশন হয়, তাহলে তোমার এখানে মার্জিনাল ইউটিলিটি কি হবে? এখানে আস্তে আস্তে কি হবে এটা বলো তো, স্লোপটা কি হচ্ছে? এটা কি ফ্ল্যাটার হয়ে যাচ্ছে না? স্লোপটা কি কমে যাচ্ছে না আস্তে জি আস্তে? স্যার, ফ্ল্যাটার হয়ে যাচ্ছে। ফ্ল্যাটার হয়ে যাচ্ছে। তো ফ্ল্যাটার হয়ে গেলে কি হবে? স্লোপ কমতেছে। আর এখানে কি হবে? এই ম্যাক্সিমাম যখন ইউটিলিটি হলো, তখন কি হবে ইউটিলিটি? মার্জিনাল ইউটিলিটি কত হবে? 0. 0 হবে। তার মানে আমাদের এটা অনেকটা এরকম। এরপরে তোমার টোটাল ইউটিলিটি আস্তে আস্তে কমতে থাকবে, তখন এটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, কেন এরকম কেন হয়? ধরো মার্জিনাল ইউটিলিটি কমতেছে, মানে প্রতি ইউনিট কনজাম্পশন তুমি যদি বাড়াও, তাহলে তোমার স্যাটিসফ্যাকশন আস্তে আস্তে, ইনক্রিমেন্টাল স্যাটিসফ্যাকশনটা কমে যাবে। যেমন তুমি ধরো প্রচন্ড তৃষ্ণার্ত, তুমি হেঁটেছো অনেকক্ষণ, প্রচন্ড তৃষ্ণার্ত। তো এখন তুমি, তখন যদি তোমাকে একটা ম্যাঙ্গো জুস দেয়, তখন সেখান থেকে তুমি যে স্যাটিসফ্যাকশনটা পাবা প্রথম গ্লাস থেকে, দ্বিতীয় গ্লাস থেকে কিন্তু সেটা পাবে না, তৃতীয় গ্লাস থেকে কিন্তু সেটা পাবে না, আরো কম পাবে, চতুর্থ গ্লাস থেকে আরো কম পাবে। যেমন এখানে যদি তুমি ধরো, এখানে আমি যদি ম্যাঙ্গো বলি, 1 ম্যাঙ্গো জুস, প্রথম ইউনিট থেকে তুমি পাবা এতটুকু স্যাটিসফ্যাকশন, দ্বিতীয় ইউনিট থেকে পাবা তোমার সেকেন্ড ইউনিটের জন্য, 1 ইউনিট সেকেন্ড ইউনিটের জন্য তুমি পাবা হচ্ছে এখানে সেকেন্ড ইউনিট, তখন টোটাল ইউটিলিটি হবে এখানে, এই দুইটা মিলে এখানে হবে। থার্ড ইউনিটের জন্য তুমি পাবা হচ্ছে তোমার এখানে স্যাটিসফ্যাকশন, এটুকু টোটাল হবে হচ্ছে এখানে। অর্থাৎ পার ইউনিটের জন্য তোমার কতটুকু তোমার চেঞ্জ হচ্ছে সেটা, এবং সেটা আস্তে আস্তে ডিমিনিশিং হবে। তুমি যখন কোনোদিন ধরো, তুমি কোনো একটা, কোনো কিছু ধরো আগে তুমি খাও নাই, কিন্তু এখন তুমি ধরো যে খাবারটা তুমি আগে খুব খাওয়ার জন্য চেষ্টা করতাম। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়াতো বাবা, একটু একটা হ্যাঁ, হ্যালো, সরি, 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 হয়ে গেল বাবা। শোনো, যেটা বলছিলাম, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. আচ্ছা,
বলছিলাম টোটাল ইউটিলিটি থেকে আমরা মার্জিনাল ইউটিলিটি কার্ভটা ড্রাইভ করতে পারি। হ্যাঁ, তো এখানে যখন তোমার এরকম করতে করতে আস্তে আস্তে একটা পর্যায়ে তোমার টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাম হয়ে গেছে, মানে তুমি 5 গ্লাস তুমি শরবত খেয়ে ফেলছো, এখন আর ভালো লাগছে না, এরপরে তুমি যদি খাও তখন তোমার ভমিটিং হয়ে যেতে পারে, তার নেগেটিভ, মানে কমফোর্টের থেকে ডিসকমফোর্ট হয়ে যাবে, যেটাকে আমরা বলি ডিজ ইউটিলিটি। এটাকে আমরা বলছি ইউটিলিটি। আর যখন এটা নেগেটিভ হয়ে যাবে তখন তাকে আমরা বলি ডিজ ইউটিলিটি। ডিজ ইউটিলিটি বলি নিচে যদি হয়ে যায়। ঠিক আছে, তো এখন যেহেতু এই যে মার্জিনাল ইউটিলিটিটা তোমার ডিমিনিশিং, কমছে আস্তে আস্তে, সেই জন্য এটাকে আমরা বলি, এর একটা থিওরি আছে, এটাকে আমরা বলি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। কি বলি? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। Law of diminishing marginal utility explains that the marginal utility declines along with the increase in consumption. Law of diminishing marginal utility states that marginal utility declines along with the increase in consumption or quantity. ঠিক আছে? ওকে, এই যে মার্জিনাল ইউটিলিটি কি হচ্ছে? ডিমিনিশিং হচ্ছে। এটা স্ট্রেট লাইন হবে, নট নেসেসারি, স্ট্রেট লাইন নাও হতে পারে। হ্যাঁ, এটা এরকম কার্ভেচারও হতে পারে, স্ট্রেট লাইন নাও হতে পারে। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এক্সপ্লেইনস দ্যাট or states that marginal utility declines along with the increase in consumption or quantity. ঠিক আছে, তাহলে এটা আমরা একটা ল শিখলাম। হ্যাঁ, এটা, এবং এটা যখনই বলবো তখন তোমার কিন্তু এরকম দিয়ে দিতে হবে, মার্জিনাল ইউটিলিটি এরকম একটা গ্রাফ দিয়ে দিতে হবে এরকম। তাহলে তোমাদের এখানে কি কি কোশ্চেন আসতে পারে? ফার্স্ট অফ অল আমি তোমাদের আস্ক করতে পারি যে ড্রাইভ মার্জিনাল ইউটিলিটি ফ্রম টোটাল ইউটিলিটি কার্ভ, নাম্বার 1। নাম্বার 2, এক্সপ্লেইন ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এটা। তারপরে তোমার ডিফাইন টোটাল ইউটিলিটি এন্ড মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা আরেকটা ল পড়বো বা প্রিন্সিপাল পড়বো, সেটা হচ্ছে ইকুই মার্জিনাল প্রিন্সিপাল। ইকুই মার্জিনাল প্রিন্সিপাল, ইকুই মার্জিনাল প্রিন্সিপাল, এটা আমরা দেখি। এখন তোমাদের যদি আমি টোটাল ইউটিলিটি দিয়ে দেই, সেখান থেকে মার্জিনাল ইউটিলিটি বের করতে পারবা না? ডাটা দিয়ে দিলে পারবা? পারা যাবে না। এই যে টোটাল ইউটিলিটি বলে দিলাম, এক ইউনিটের জন্য টোটাল ইউটিলিটি দিয়ে দিলাম এখানে 20, সেকেন্ড ইউনিটের জন্য দিলাম 25, থার্ডের জন্য আছে তোমার 29, এরকম আছে। তাহলে কি হলো? প্রথম ইউনিটে এখান থেকে এখানে মার্জিনাল ইউটিলিটি কত হবে? 5, এখানে কত হবে? 4, ঠিক কিনা? প্রথমটা যদি ধরো তাহলে 20, এবার আস্তে আস্তে কমে যাচ্ছে না? এভাবে কমে যাবে। এরপরটা হচ্ছে ধরো ফোর্থ ইউনিটের জন্য 29 ধরলাম, এখন 0। তারপরে ফিফথের জন্য এটা হলো তোমার 27, তার মানে হচ্ছে কত? -2, এরকম। আমি তোমাকে দিয়ে দেবো, বের করতে বলবো, গ্রাফিক্যাল দেখাবা আর নিউমেরিক্যালি দেখাবা। আচ্ছা, এটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আর এখন আমরা যেটা দেখবো ইকুই মার্জিনাল প্রিন্সিপাল। আচ্ছা, এটার আগে আমি আরেকটা জিনিস তোমাদের একটু দেখাতে চাই, সেটা হলো ইউটিলিটিকে আমরা দুই ভাগে ভাগ করি, দুই রকমের ইউটিলিটি হয়, একটা হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি আর একটা হলো অর্ডিনাল ইউটিলিটি। কার্ডিনাল ইউটিলিটি আর একটা হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি। কার্ডিনাল ইউটিলিটি হচ্ছে কোয়ান্টিফাই করা যায়, কোয়ান্টিফাই করা যায়, আর অর্ডিনাল ইউটিলিটি কোয়ান্টিফাই করা যায় না। কোয়ান্টিফাই, ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছো? ইয়েস স্যার। এখানে কার্ডিনাল ইউটিলিটি বলতে আমরা কোয়ান্টিফাই করতে পারি, যেমন এখানে বলছি 1 ইউনিট থেকে আমি 1 ইউনিট কনজাম্পশন করে আমি 20 ইউনিট ইউটিলিটি পেয়েছি বা ইউটিল পেয়েছি। 2 ইউনিট থেকে পেয়েছি হচ্ছে তোমার 27 ইউনিট,
3 ইউনিট থেকে পেয়েছি আমি 33 ইউনিট। 4টা থেকে পেয়েছি আমি 36 ইউনিট, এরকম। এটা ইউটিল, কোয়ান্টিফাই করতে পারছি ইউটিলিটিকে, কিন্তু অর্ডিনালকে কিন্তু আমি কোয়ান্টিফাই করতে পারছি না। অর্ডিনালকে কি করতে পারি? র্যাঙ্ক করতে পারি আমি, কোনটা থেকে কোনটা ভালো। যেমন তুমি ধরো তোমার কালার, কোন কালার বেশি পছন্দ, তুমি বললে আমার নেভি ব্লু বেশি পছন্দ। তা নেভি ব্লু হচ্ছে এন, তোমার নেভি ব্লু আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে। তো এগুলো তোমার সবচেয়ে বেশি পছন্দ তোমার হচ্ছে তোমার নেভি ব্লু। তো নেভি ব্লু ইজ বেটার দেন তোমার হোয়াইট ইজ বেটার দেন ব্ল্যাক ইজ বেটার দেন তোমার ইয়েলো ইজ বেটার দেন রেড। এইভাবে তুমি র্যাঙ্ক করলা, র্যাঙ্ক করে বললা যে কোনটা থেকে কোনটা ভালো। হ্যাঁ, অর্ডিনাল। এখন যদি বলো যে তোমার ভালো লাগে, কোন বন্ধুকে ভালো লাগে, মেয়ে বন্ধুকে ভালো লাগে বা ছেলে বন্ধুকে ভালো লাগে, ভালো লাগে কেন ভালো লাগে জানি না, কোয়ান্টিফাই করতে পারি না। আমি এত ইউনিট ভালো লাগে, এটা আমরা বলি না কিন্তু, তো ভালো লাগে। বা তোমাদের ভাই বা বোনকে বিয়ে দিতে গেলে দেখবা তোমার বাবা মা কেমন করে, তখন এরকম বলে যে এর থেকে এটা ভালো, এর থেকে ভালো, এরকম বলে, কিন্তু নাম্বারিং করতে পারে না। তার মানে অর্ডিনালি তারা দেখে, কার্ডিনাল করা যায় না, অনেক কিছু কার্ডিনাল করা যায় না। অর্ডিনালি আমরা র্যাঙ্কিং করতে পারি, বাট নাম্বারিং করতে পারি না। আর কার্ডিনালে কি করছি আমরা? এটা আমরা ধরে নিচ্ছি আর কি, এটা আমাদের সুবিধার্থে, আমাদের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে কার্ডিনালটা আমরা যে কোয়ান্টিফাই করে নেই আমরা। হ্যাঁ, আমরা এখানে কোয়ান্টিফাই করে নিই যে কতটুকু আমরা দেবো আর কি, কোয়ান্টিফাই করে নেই কতটুকু আমি লাইক করছি, ডিসলাইক করছি। তাহলে বললাম যে এখানে হ্যাঁ, নেভি ব্লুকে আমি 20 ইউনিট পাই, নেভি ব্লু ড্রেস পরলে আমার 20 ইউনিট ইউটিলিটি হয়। হ্যাঁ, এরকম বললাম, অথবা 20 ইউনিট বললা। এরপরে তোমার হোয়াইটের জন্য দুইটা মিলে তখন 27। মানে তুমি যদি এখানে করতে চাও আর কি, এটা না সরি, যদি অন্য ভ্যালুগুলো দিতে চাও, এখানে দিতে পারো ইউটিলিটি কোনটা থেকে কোনটা বেশি পাচ্ছ। এটা ধরো তুমি পাচ্ছ 30, এটা পাচ্ছ তুমি 25, এটা পাচ্ছ তুমি 20, এখানে পাচ্ছ তুমি বলছি ধরো 15 বা 19, এটা পাচ্ছ তুমি 14। তো নাম্বারগুলো আমি যখন দিলাম সেটা কার্ডিনাল হয়ে গেল, যদি আমি নাম্বার দেই, অ্যাসাইন করি। আর নাম্বার না দিয়ে শুধুমাত্র র্যাঙ্কিং করি, তখন সেটা অর্ডিনাল। কার্ডিনাল ইউটিলিটি, অর্ডিনাল ইউটিলিটি মনে রাখবা। এখন আমরা দেখব, আমরা যে কনসাম্পশন করি ডিফারেন্ট গুডস, তা আমাদের কনসাম্পশন বাস্কেটে আসলে কি আছে, কনজাম্পশন বাস্কেটে কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, কনজাম্পশন বাস্কেটে কি থাকতে পারে, সেই কনজাম্পশন বাস্কেটে কতটুকু পরিমাণ কিনলে আমার জন্য ইউটিলিটি ম্যাক্সিমাম হবে। আমার যে কনজাম্পশন বাস্কেট বলতে আমি বুঝাই, আমি যা আমি কনজিউম করি তার মধ্যে কি কি আছে, খাতা, বই, ল্যাপটপ, ফোন, যা যা আছে, এটা হলো আমার কনজাম্পশন বাস্কেট। ডিফারেন্ট আইটেমস আছে আমার এই বাস্কেটের মধ্যে। হ্যাঁ, তো এটা আমার কোনটা কতটুকু কিনতে হবে, কোনটা কতটুকু কিনলে আমার জন্য সুবিধা হয়, বা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবো, আমি অপটিমাল সিচুয়েশনে থাকবো, ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে থাকবো, সেটা আমি কিভাবে বের করবো? সেটা ইকুই মার্জিনাল প্রিন্সিপাল দিয়ে আমরা বের করতে পারি। সেটা কেমন? সেটা হলো এরকম যে প্রতিটা কমোডিটি, তোমার বাস্কেটের মধ্যে যে কমোডিটি গুলো আছে, তার মার্জিনাল ইউটিলিটি তুমি যদি নাও এবং ডিভাইডেড বাই তার প্রাইস যদি তুমি নাও, তখন সবগুলো কমোডিটির জন্য যদি তার মার্জিনাল ইউটিলিটি এবং তার প্রাইস, করেসপন্ডিং ইউনিট প্রাইস, এটা যদি তোমার সমান হয়, তখন আমরা বলি যে হি বা শি ইজ ইন ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছো? তো মার্জিনাল ইউটিলিটি অফ অ্যাপেল divided by the price of apple is equal to marginal utility of banana divided by price of banana. তারপর যদি সি যদি দাও, marginal utility of cake divided by price of cake. তো এইভাবে তোমার যতগুলো কমোডিটি তোমার কনজাম্পশন বাস্কেটে আছে, তাদের মার্জিনাল ইউটিলিটি এবং তাদের করেসপন্ডিং প্রাইসের যে রেশিওটা, সেটা যদি সব গুডসের জন্য যদি সমান হয়ে থাকে, তখন তাকে আমরা বলি
তখন বলি যে দ্য কনজিউমার ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম, আমরা বলি তখন সে ইকুইলিব্রিয়ামে আছে। এখন তুমি বলতে পারো স্যার কম্পিউটারের সাথে এটা কিভাবে হবে, তাহলে তুমি একটা ল্যাপটপ কিনছো, তুমি ল্যাপটপের প্রাইস হচ্ছে 1,00,000 টাকা, তাহলে তুমি তার থেকে ইউটিলিটি কত পেয়েছো? ফর এক্সাম্পল ইউটিলিটি পেয়েছো হচ্ছে তোমার 50,000 ইউনিট, 50,000, 50,000 ইউটিল, ইউটিল, হ্যাঁ ইউটিলস, 50,000 ইউটিলস পেয়েছো। আবার একটা কলা খেয়েছো, কলার থেকে ইউটিলিটি পেয়েছো, কলার দাম হচ্ছে 10 টাকা, ইউটিলিটি পেয়েছো 5 ইউনিট, তাহলে কি দাঁড়াইলো? সমান হলো? সমান হলো কিনা? সমান হয়েছে Yes, কিনা? sir. Divide করলে ভ্যালুটা সেম আসে। সেম আসে। এইটাই বলা হচ্ছে যে তাহলে তোমার এগুলো সমান হবে। তুমি বলতে পারো স্যার একটার দাম তো অনেক বেশি, হ্যাঁ দাম বেশি হলে তার ইউটিলিটি তুমি এখান থেকে বেশি পাচ্ছ, কিন্তু তোমার রেশিও গুলো সমান হতে হবে। তখন তুমি রেশনাল, তখন তুমি একজন রেশনাল কনজিউমার, যে তুমি প্রতিটা ইউটিলিটি তোমার স্যাটিসফ্যাকশন এবং তার প্রাইস সেটা যদি তোমার রেশিও গুলো যদি সমান থাকে তখন তাকে আমরা বলি দ্য কনজিউমার ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম। তো ইকুইমার্জিনাল প্রিন্সিপাল স্টেটস দ্যাট the consumer is at equilibrium when the ratio of the marginal utility and the corresponding unit price is equal for each of the commodities. বুঝছো কি বলবো? The equimarginal principle states that any consumer is at equilibrium if the marginal utilities and the corresponding unit price are the same for each of the commodities. বোঝা গেল? বুঝতে পেরেছো? বোঝা গেল কিনা? একজন কনজিউমার কখন Yes. ইকুইলিব্রিয়ামে থাকবে? যখন তার মার্জিনাল ইউটিলিটি এবং তার প্রাইস রেশিও গুলো সব কমোডিটির জন্য সেম হবে, তখন সে ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন এটাকে আমরা একটু ম্যানিপুলেট করে লিখতে পারি, এভাবে লেখা যেতে পারে যে তোমার, আমরা যদি একটু, তুমি যদি এভাবে দেখো, মার্জিনাল ইউটিলিটি অফ এ ডিভাইডেড বাই মার্জিনাল ইউটিলিটি অফ বি ইজ ইকুয়াল টু প্রাইস অফ এ ডিভাইডেড বাই প্রাইস অফ বি। দেখা যায়? দেখা যায় কিনা? Yes, sir. Yes, sir. তার মানে আমরা এভাবে বলতে পারি যে মার্জিনাল দুইটা কমোডিটি আমরা ধরি, যেহেতু আমাদের টু অ্যাক্সিস এক্স এবং ওয়াই দুটো অ্যাক্সিস আছে আমাদের, আমরা দুইটা কমোডিটি যদি আমরা নেই তাহলে আমাদের মার্জিনাল ইউটিলিটি রেশিও ইজ ইকুয়াল টু প্রাইস রেশিও যদি সমান হয় তখন আমরা ইকুইলিব্রিয়ামে থাকবো। তো ইকুইমার্জিনাল প্রিন্সিপালটাই আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাতে পারি। যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এটা দেখাই তাকে বলা হয় ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ। আরেকটা হচ্ছে তোমার বাজেট লাইন। আচ্ছা, এখন এই বাজেট লাইনটাকে আমরা বলি, এটা হচ্ছে তোমার বাজেট লাইন বা বাজেট কনস্ট্রেইন। তুমি যদি দুইটা কমোডিটি তোমার থাকে এক্স এবং ওয়াই, দুইটা গুড, অথবা এ বা বি দুইটা গুড যদি থাকে, তোমাকে বলা হলো তোমার বাজেট আছে হচ্ছে তোমার 100 টাকা বা 1,000 টাকা বা 1,00,000 টাকা, 1 কোটি টাকা, হোয়াট এভার, তোমার এত টাকা গিভেন 100 টাকা। এটাকে আমরা এম দিয়েও প্রকাশ করি অনেক সময়, এম মানে বাজেটকে। তাহলে আমার যে বাজেটটা আছে সেই বাজেটটা আমি কয়টা গুডসের মধ্যে ডিস্ট্রিবিউট করব টাকাটা? দুইটা, কারণ আমার কাছে দুইটা কমোডিটি আছে, আমার কাছে কমোডিটি আছে দুইটা, একটা এক্স এবং একটা ওয়াই। তাহলে আমি যে টাকাটা আছে সেটা আমি দুইটা কমোডিটি খরচ করতে পারবো। তাহলে এক্স কিনতে আমার মোট কত লাগবে বলতো? আমি যদি এক্স কনজিউম করি এক্স ইউনিট এবং প্রতিটা এক্স এর দাম হচ্ছে পি এক্স, তাহলে এই পি এক্স এক্স মানে কি? আমি এক্স এর জন্য কত টাকা খরচ করলাম, তাই না? Yes, sir. বা আপেল বা কমলা অথবা ল্যাপটপ, হোয়াট এভার, ল্যাপটপের দাম কত, কয়টা ল্যাপটপ কিনেছি, অ্যাপেলের দাম কত, কয়টা অ্যাপেল কিনেছি। একইভাবে আমি ওয়াই গুডসের জন্য কিন্তু কি করব? খরচ করব এই অ্যামাউন্ট, পি ওয়াই টাইমস ওয়াই। ওয়াই হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াই টাইমস ইউনিট প্রাইস অফ ওয়াই। এখানে যদি তোমার ওয়াই এর ধরো কত ইউনিট আমি কিনছি, 5 ইউনিট কিনলাম, প্রতি ইউনিটের দাম কত? 10 টাকা, তাহলে 50 টাকা। এখানে এক্স এর দাম হচ্ছে প্রতি ইউনিটের দাম 5 টাকা, 5 টাকা, পি এক্স 5। আমি যদি এভাবে ধরি, ধরো পি এক্স সমান সমান 5 আর পি ওয়াই সমান সমান হচ্ছে 10 আর এম হচ্ছে তোমার 100। আমাকে বলো তো এখন কি হবে, ইকুয়েশনটা কেমন হবে? 5x প্লাস 10y ইজ ইকুয়াল টু হচ্ছে 100, ঠিক কিনা?
ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এখন তোমাকে যদি আস্ক করি যে এই গ্রাফটা আঁকতে পারবা? আঁকো তো, এই গ্রাফটা আঁকো। স্লোপ কত এটা? এই ইকুয়েশনের স্লোপ কত এখান থেকে? So 0.5. 0.5, নেগেটিভ 0.5, তাই না? Yes, sir. Yes, sir. Minus 0.5. হ্যাঁ, নেগেটিভ 0.5। এখানে ধরো কি হবে যখন তোমার x0 হবে, y কত? 10। আর যখন তোমার y0 হবে, x কত? 20। Yes, sir. ঠিক কিনা? ঠিক। Yes, sir. তারপর এটা হচ্ছে 20, এটা হচ্ছে তোমার 0, 10, এই তো? ঠিক আছে না? Yes, sir. ঠিক আছে। এখন ধরো তুমি এক্স এর পরিমাণ তুমি যদি ধরো 20 ইউনিট নাও, ওয়াই হচ্ছে 0, কত টাকা খরচ হবে? 100 টাকা খরচ হবে। আবার x0, ওয়াই কত ইউনিট নিতে পারবা? 10 ইউনিট নিতে পারবা। বাজেট কত? 100। অথবা ইন বিটুইন যে কোনো, এই দুটো এক্সট্রিম কেস ছাড়া যে কোনো ইউনিট তুমি নিতে পারো এখানে। ধরো এখানে তুমি যদি এক্স এর পরিমাণ তুমি ফর এক্সাম্পল এক্স যদি তুমি নাও হচ্ছে কত ইউনিট নেবা? এক্স যদি তুমি নাও হচ্ছে 10 ইউনিট, এক্স যদি তুমি 10 ইউনিট নাও, তাহলে ওয়াই কতটুকু নিতে পারবা? ওয়াই কয় ইউনিট নিতে পারবা? 5 ইউনিট, তাই না? নাকি কত? এক যদি 10 sir, ইউনিট 5 নাও, ইউনিট। 50 টাকা গেল, আর থাকে 50 টাকা দিয়ে তুমি 5 ইউনিট নিতে পারবা। এই যে 5 ইউনিট, এই যে এখানে। জি স্যার। হ্যাঁ, তার মানে তুমি যে কোনো কম্বিনেশনে নিতে পারো, নিলে কিন্তু তোমাকে সাবজেক্ট টু কি, খরচ কত টাকার বেশি হওয়া যাবে না? 100 টাকার বেশি হওয়া যাবে না। তাহলে আমরা বলছি বাজেট লাইনটা কি? বাজেট লাইন shows different combinations of two commodities that can be purchased with the same amount of money or income. Budget line shows different combinations of two commodities, X এবং Y, that can be purchased with the same amount of money. এই বিভিন্ন কম্বিনেশন, বাট সব জায়গাতে কত টাকা? 100। সব জায়গাতে কত লাগবে? 100 টাকা লাগবে। Budget line shows different combinations of two commodities that can be purchased with the same amount of money or income. ঠিক আছে? ওকে? Yes, sir. আচ্ছা, এখন এটার স্লোপটা আমি কিভাবে বের করব? স্লোপ অফ দ্য বাজেট লাইন, স্লোপটা আমরা কেমনে বের করব? স্লোপ হচ্ছে তোমার, এখানে তুমি বলতে চাচ্ছ যে ওয়াই যদি এই পাশে রাখো, বা দিকে রাখো, এক্স যদি ডান দিকে নিয়ে নাও, মানে আমরা এভাবে পাবো 10y = 100 - 5x। তার মানে y = কত লিখবো? 100 বাই হচ্ছে তোমার 10 নেগেটিভ 5/10x। তার মানে এখানে স্লোপ হচ্ছে নেগেটিভ 5/10, তাই তো? Yes, sir. আচ্ছা, এই 5টা হচ্ছে কি? 5 ছিল কি? প্রাইস অফ X. x। তার মানে নেগেটিভ px ডিভাইডেড বাই py, 10 হচ্ছে y। তার মানে এখানে স্লোপ হচ্ছে, বাজেট লাইনের স্লোপ হচ্ছে নেগেটিভ px বাই py। এখন লেটস গো ব্যাক। আমি কি বলছি দেখো, এখানে এটা কি ছিল? ডান পাশে কি ছিল? প্রাইস রেশিও, দেখেছো? ডান পাশে কি? প্রাইস Price ratio. রেশিও। ওইটাই কিন্তু আমরা পাইলাম, মানে বাজেট লাইনের ইকুয়েশন পাইলাম। এখন আমাদের যেটা, তাহলে আমরা কি এই বাজেট লাইন দিয়ে আমরা কি আসলে বের করতে, আমরা এখান থেকে আমরা কি চাইবো? বাজেট লাইন যতই বেশি ডান দিকে যাবে তার কি হবে? এটা বাজেট কি হবে? বাড়বে, Yes. বাড়বে। এই আবার ধরো তোমার এখানে ওয়াই এবং এখানে এক্স আছে, অথবা যে কোনো গুডস হইতে পারে। ধরো বললাম এক্স এর দাম কমে গেছে, পিএক্স কমে গেছে, তখন কি হবে? পিএক্স যদি কমে যায় তখন কি হবে? এরকম হয়ে যাবে না? একটা জি স্যার। হ্যাঁ, আর যদি পিএক্স যদি বেড়ে যায়, এই কনসিডারিং ইনকাম সেম এবং হলো তোমার ওয়াই এর প্রাইস তোমার সেম, এটা কিন্তু এদিকে চলে আসবে। আবার যদি উল্টাটা হয়, ওয়াই এর দাম যদি তোমার কমে যায় এদিকে যাবে, বেড়ে যায় এদিকে যাবে। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা? Yes, sir. মানে পিএক্স এর দাম চেঞ্জ হতে পারে, পিওয়াই এর দাম চেঞ্জ হতে পারে। আর ইনকাম যদি চেঞ্জ হয় তখন তোমার কি হবে? শিফট হবে। ইনকাম যদি কমে যায় তখন আবার এদিকে আসবে, বাড়লে উল্টা দিকে যাবে।
এটা হলো বাজেট লাইনের ব্যাপার স্যাপার। এখন আমরা যেটা কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ দিয়ে যেটা বোঝানো হয়, তোমাদের কি বার্ডেন বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? রে বাবা, বোঝা গেছে জি সব? স্যার, বুঝতে পারছি। আমি নিতে পারতেছো তো না? জি স্যার। স্যার একটা কথা ছিল, আপনি যে লিখতেছেন এই স্লাইড গুলো শেয়ার করা কি পসিবল? যায় তো মনে হয়। জি স্যার, এগুলো কেন? দিলে একটু ক্লাসের সাথে রিলেট করা অনেক ইজিয়ার হয়, তখন হ্যাঁ, আমরা আবার কিন্তু এটা কিভাবে করবো? তুমি ছবি তোলো না কেন? ছবি তোলো, আমি দিয়ে দেবো, কিন্তু তাও তুমি ছবি তুলে রাখো। নাও ওকে তোলো, স্যার। ছবি তোলো। ছবি একজন তুললেই হবে, ছবি তুলে আমাকে বলো, আমি আমি তারপর নেক্সটে যাচ্ছি। দ্রুত বলো। স্যার আমি তুলতেছি। স্যার তুলছি এটা। নেক্সট, 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 নেক্সট। আমি এখানে আমাদের দুইটা ঘুরে দিতে হবে। হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ হচ্ছে যে দুইটা ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করে, দুইটা ভেরিয়েবল দিয়ে আমরা বের করতে করি, দেখাই আর কি এই কার্ভটাকে, এক্স এবং ওয়াই। এবং এটা দেখতে নর্মালি হচ্ছে এরকম, ডাউনওয়ার্ড স্লোপিং, কনভেক্স টু দ্য অরিজিন। এটাকে আমরা ইনডিফারেন্স কার্ভ বলছি, আই বা আইসি বা আই বলি। ইনডিফারেন্স কার্ভ কি শো করে? এটা শো করে ডিফারেন্ট কম্বিনেশনস অফ টু কমোডিটিস এক্স এন্ড ওয়াই। এখানে ডিফারেন্ট কম্বিনেশনস অফ টু কমোডিটিস। তো দুইটা কমোডিটি নেবে, কিন্তু ডিফারেন্ট পয়েন্টস আমরা থাকবো, কিন্তু সেম ইউটিলিটি দেবে। ধরো এখানে যদি ইউটিলিটি, ধরো ইউটিলিটি তোমার এখানে আছে তোমার 50 ইউনিট, এখানে ইউটিলিটি থাকবে 50 ইউনিট, ফিক্সড ফিক্সড। এখানে ইউটিলিটি থাকবে 50 ইউনিট। কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে when you reduce the amount of one commodity you are increasing the amount of another commodity. That's it. একটা কমোডিটি তুমি কনজাম্পশন কমিয়ে দিয়ে অন্য একটা কমোডিটি কনজাম্পশন বাড়িয়ে দিচ্ছ, সেই জন্যই তোমার ইউটিলিটি সেম থাকছে। এবং সেই গুডস গুলো হবে সাবস্টিটিউট গুডস। এক্স এন্ড ওয়াই আর সাবস্টিটিউটস। একটা কমোডিটি কনজাম্পশন কমিয়ে দাও, আর একটা কমোডিটি কনজাম্পশন বাড়িয়ে দিতে হবে, এবং সেই কারণেই শুধুমাত্র ইউটিলিটি সেম থাকা সম্ভব। না হলে তো সেম হবে না কখনো, তাই না? সাবস্টিটিউট গুডস অর্থাৎ তুমি ব্ল্যাক পেনের যদি তুমি কমিয়ে দাও, তাহলে ব্লু পেন তোমাকে বাড়াতে হবে, এবং স্যাটিসফ্যাকশন তুমি একই পাচ্ছ, ইউটিলিটি একই পাচ্ছ। ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? ইনডিফারেন্স কার্ভ shows different combinations of two commodities that can be that provide same amount of utility. Indifference curve shows different combinations of two commodities that provide same amount of utility. কি বললাম? Indifference curve shows different combinations of two commodities that provide or that can give same amount of utility. ঠিক আছে? ইয়েস স্যার। এই ইনডিফারেন্স কার্ভের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি? নাম্বার 1, লিখে রাখো এগুলো। নাম্বার 1, indifference curve is downward sloping. From left to right আর কি, downward sloping. Indifference curve is convex to the origin. Number 2. Number 3, indifference curve never intersects axis. তারপর indifference curve never intersect each other. একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে না, সেটা আমি বলছি কেন করবে না। আর indifference curve, the further from the origin the higher the indifference curve, the further from the I1 I2 I3, যতই বেশি তোমার ডান দিকে যাবে ততই বেশি ইউটিলিটি দেবে। হায়ার দ্য ইনডিফারেন্স কার্ভ মোর দ্য ইউটিলিটি, যতই তুমি ডান দিকে যাবে ততই তোমার ইউটিলিটি বাড়বে। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। কেন ইনডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করতে পারছে না? কারণ কি? কেন ইন্টারসেক্ট করে না? দেখো, আমরা যদি দুইটা ইনডিফারেন্স কার্ভ নেই, I1 এবং I2 যদি নেই, দুইটা ইনডিফারেন্স কার্ভ নিলাম, এখন দেখো এইটা যদি আমি একটা ফিক্সড পয়েন্ট নেই E1, এটা
নিলাম, y1 এবং x1 টু কমোডিটিস নিলাম। এখন এটা তো তোমার দুইটা কার্ভের উপরই আছে, যদি সেটা ইন্টারসেক্ট করে তাহলে আমরা একটা কমন পয়েন্ট পাবো E1। এখন তুমি অন্য যে কোনো একটা পয়েন্ট নাও, যদি এই পয়েন্টটা তুমি যদি নাও, ধরো এখানে y2, যদি x হচ্ছে ডিফারেন্ট অ্যামাউন্ট x2 এবং x3, তাহলে কখনোই কি তোমার x2 এবং x3 এই দুইটা পয়েন্টে কি ইউটিলিটি সেম হতে পারে? সম্ভব? কখনই কিন্তু সম্ভব হতে না পারে না, স্যার। কারণ এখানে y সমান কিন্তু x কিন্তু ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট কম্বিনেশন যদি করো তাহলে কিন্তু ইউটিলিটি সমান হতে পারে না। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে E1 আমরা জানি যে ইনডিফারেন্স কার্ভের যে কোনো পয়েন্ট তুমি নাও না কেন একই ইউটিলিটি দেবে, ইনডিফারেন্স কার্ভের প্রতিটা পয়েন্ট তোমার সেম ইউটিলিটি দেবে, ওই যে আমরা দেখিয়েছিলাম, এই যে প্রতিটা পয়েন্ট কিন্তু তোমার সেম ইউটিলিটি দেবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি I2 দেখি, I2 তে তোমার E1 ও আছে আবার E3 ও আছে, তাহলে ইউটিলিটি সমান। আবার I1 এ E1 ও আছে E2 ও আছে, তাহলে ইউটিলিটি এই দুটো সমান হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি E2 এবং E3 কখনো ইউটিলিটি সমান হতে পারে না, বিকজ ইন দ্যাট কেস the amount of y is the same for both of the indifference curve. However, amount of x is different for the different indifference curves. So এখানে কখনোই ইউটিলিটি সেম হতে পারে না। এই জন্য আমরা বলছি indifference curves never intersect each other. ইনডিফারেন্স কার্ভ কখনোই একটা আরেকটাকে ইন্টারসেক্ট করতে পারে না। ঠিক আছে, বোঝা গেল? কোশ্চেন দিতে পারি, why do two indifference curves never intersect each other? তখন এভাবে বলবা। আর ক্যারেক্টারিস্টিক্স অফ ইনডিফারেন্স কার্ভ কি কি বললাম? ইনডিফারেন্স কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, ইনডিফারেন্স কার্ভ ইজ কনভেক্স টু দ্য অরিজিন, ইনডিফারেন্স কার্ভ নেভার intersect axis, indifference curve never intersect each other, the indifference curve is further from the origin, the more the utility. These are the characteristics of indifference curve. তো তাহলে আমরা যেটা করতে চাই সেটা হলো, যতই বেশি তোমার ডান দিকে যাব ততই বেশি আমার ইউটিলিটি হবে I1। আচ্ছা, তাহলে আমি কোন ইনডিফারেন্স কার্ভের উপর স্টে করতে চাইবো বলো তো অ্যাজ এ কনজিউমার? I4 এ। এখন এই I4 তো আমি থাকতে চাই, কিন্তু এখন আমাদের যে জিনিসটা কনসিডার করতে হবে সেটা হলো আমার কি বাজেট আছে I4 এ যাওয়ার জন্য, সেটা আমাদের দেখতে হবে। দেখা গেল যে আমার বাজেট আছে হচ্ছে এখানে, এই বাজেট আমার এখানে আছে, আমার ওখানে যাওয়ার তো টাকা নাই, ধরো এটা এখানে কাট করছে এরকম। এখন আমি এখানে কোন কোন পয়েন্টটা আমি থাকতে পারি, দেখো আমি I4 থাকতে চাই কিন্তু আমার বিয়ন্ড মাই বাজেট, I3 আমার বিয়ন্ড মাই বাজেট। এখন আছে তোমার এই পয়েন্টে, এখানে আমি থাকতে পারি, এখানে আমি থাকতে পারি, এখানে আমি থাকতে পারি, বিকজ দিস 3 পয়েন্টস আর অন দ্য বাজেট লাইন। এটা হচ্ছে বাজেট লাইন। তা বাজেট লাইনের বাইরে তো আমি যেতে পারবো না, আর এখানে আমি থাকবো না, কারণ এটা হচ্ছে আমার বাজেট লাইনের ভেতরে, তার মানে আমি আরো বেশি উপরে যেতে পারি, মানে আমার টাকার সব খরচ হয় নাই এখানে থাকলে। তাহলে এই E1, E2, E3, E4, আমি E4 এ কেন থাকবো না? কারণ আমার টাকা আছে, আমি খরচ করতে পারবো, আরো খরচ করতে পারবো, আর হায়ার ইউটিলিটি যেতে পারি। এন্ড E1, E2, E3 এই তিনটাতেই কিন্তু একই বাজেট, কিন্তু আমি কোনটা পিক করব, কোনটা চয়েস করব? E1 স্যার। কেন? ওটা বাজেট লাইনের সাথে আমার বরাবর অপটিমাল আছে, আমি ওটাই আমার সবচেয়ে হাইয়েস্ট ইউটিলিটি পাচ্ছি ওখানে। এক্স্যাক্টলি, কারণ E2 তে তোমার ইউটিলিটি দিবে হচ্ছে এই যে নিচেরটা I1, এই যে এখানে, আর E3 টাও তোমার I1 এ দেবে, কিন্তু E1 টা I2 তে দিচ্ছে, তবে ইউটিলিটি বেশি, হায়ার ইনডিফারেন্স কার্ভ সেটা ইউটিলিটি বেশি দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার কনজিউমার ইকুইলিব্রিয়াম। আজকে না গাইলে ভালো। হ্যাঁ, আজকে আর দেখাবো না, কিন্তু এই শেষ গ্রাফটা আঁকে, এই যেটা আঁকলাম সেটাই আমি আঁকছি, এই ঠিক আছে। এটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ আইসি, আর এটা হচ্ছে বাজেট লাইন, এটা এক্স, এটা ওয়াই, মানে গুড এক্স গুড ওয়াই আর কি। হ্যাঁ, এই যে ধরো এটাকে আমি এবি দিলাম, বাজেট লাইন, এই হলো আমার ইকুইলিব্রিয়াম। তো এখানে আমি ইকুইলিব্রিয়াম পাবো, ইকুইলিব্রিয়াম অফ ওয়াই স্টার, আর ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ এক্স স্টার। ঠিক আছে, তো তোমরা ওই যে আমরা ইকুই মার্জিনাল প্রিন্সিপাল যখন পড়েছিলাম, মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই ডিভাইডেড বাই মার্জিনাল ইউটিলিটি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে পি ওয়াই
বাই px, এটা দেখেছিলাম না? Yes, sir. এই marginal utility of A divided by marginal utility of B, price of A divided by price of B. তাহলে আমরা ওই যে ওইটাই কিন্তু আমরা পেয়ে গেলাম, স্লোপ অফ দ্য ইন্ডিফারেন্স কার্ভ ইজ ইকুয়াল টু স্লোপ অফ ইন্ডিফারেন্স কার্ভ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার স্লোপ অফ বাজেট লাইন। তো এটা হচ্ছে তোমার স্লোপ অফ ইন্ডিফারেন্স কার্ভ, ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ। আর প্রাইস রেশিওটা হচ্ছে কি বাজেট লাইনের স্লোপ অফ বাজেট লাইন, স্লোপ অফ বাজেট লাইন। তো এইটা তুমি কিভাবে পাইলা এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এটা কম্পোজিট ফাংশন থেকে আমরা পাই, অর্থাৎ ইউটিলিটি ফাংশন যদি তোমার এইভাবে দেওয়া থাকে এফ এক্স ওয়াই এরকম যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা এটা বের করতে পারি, এটা বের করা সম্ভব। এটার স্লোপ এবং ইন্ডিফারেন্স কার্ভের স্লোপকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এটা হচ্ছে এমআরএস। বাজেট লাইনের স্লোপ, ইন্ডিফারেন্স কার্ভের স্লোপকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এবং এটা হচ্ছে এটাও নেগেটিভ, দুইটা নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে যায়। তো বাজেট লাইনের স্লোপ আমরা কিভাবে বের করি সেটা দেখেছি, ইন্ডিফারেন্স কার্ভের স্লোপটা আমি কিভাবে বের করি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ফার্স্টে আমরা আগের ক্লাসটা একটু রিভিউ করলাম। আচ্ছা, কে যেন ফোন দিয়েছে বাবা, এই যে, আচ্ছা এক সেকেন্ড, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে শেষ করি, ঠিক আছে? ওকে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, বলেন।